আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সীমান্ত অভিমুখে লং মার্চের ঘোষণা বিএনপির ৩ অঙ্গ সংগঠনের। আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বানানোর ষড়যন্ত্রের প্রতিবাদে লং মার্চ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বুধবার ১১ ডিসেম্বর ঢাকা থেকে শুরু হয়ে আখাউড়া সীমান্ত এলাকা পর্যন্ত যাবে এই লং মার্চ। এরপর জানাবো, হাসিনা এবং রেহানার ক্যাশিয়ার কারা ছিলেন জানালেন আইন উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। এবার শেখ রেহানার ক্যাশিয়ার ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। জানাবো, বাংলাদেশ ও ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে। বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এই বৈঠক শুরু হয়েছে। ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, আর বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। এদিকে দুই দেশের সম্পর্ক কোন পথে এগোবে তা নির্ধারণ করবে দেশের জনগণ নাকি ক্ষমতাসীনরা। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বেশ ভালো এবং খারাপ দিক সৃষ্টি হয়েছে। এই দুই দেশের সম্পর্ক কিভাবে এগোবে তা কি দেশের জনগণ নাকি ক্ষমতাসীনরা নির্ধারণ করবে, সে ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি সংবাদ জানাবো। বন্ধুরা, সঙ্গেই থাকুন। জানাবো, জুলাই আগস্ট ইস্যুতে পুলিশ ও রাজনৈতিক নেতারা চাঁদাবাজি করলেই ব্যবস্থা, বললেন ডিএমপি কমিশনার। জুলাই আগস্টের মামলার ইস্যুতে কোনো চাঁদাবাজে পুলিশ ও রাজনৈতিক নেতা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ ডিএমপির মিডিয়া সেন্টারে নবনিযুক্ত ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এসব কথা বলেন। এবং সর্বশেষ জানাবো, বাশারের আয়নাঘরে বন্দী ছিলেন প্রায় ১,৩৭,০০০ মানুষ। সিরিয়ার বাশার আল আসাদের কারাগারে বন্দী ছিলেন ১,৩৭,০০০-এর বেশি মানুষ। তারা শেখ হাসিনার মতো আয়নাঘরে বন্দী ছিলেন। বিদ্রোহীদের দমন করতে এভাবেই সিরিয়ার স্বৈরাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদ এভাবে মানুষকে দিয়ে আয়নাঘরে বন্দী করে রেখেছিল। এরপর রাশিয়ায় পালিয়ে গিয়েছে ৫৯ বছর বয়সী এই স্বৈরাশাসক আসাদ। আসাদ সরকারের পতনের পরপরই বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্ত হয়ে অনেকেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে নিজেদের সঙ্গে ঘটা নির্যাতন অভিজ্ঞতা বর্ণনা করেছেন। ওই বর্ণনা থেকে মনে হয়েছে এ যেন শেখ হাসিনার আরেক আয়নাঘর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সীমান্ত অভিমুখে লং মার্চ ঘোষণা বিএনপির ৩ অঙ্গ সংগঠনের। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে লং মার্চ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বুধবার ১১ ডিসেম্বর ঢাকা থেকে শুরু হয়ে আখাউড়া সীমান্ত এলাকা পর্যন্ত যাবে এই লং মার্চ। সোমবার ৯ ডিসেম্বর সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সংবাদ সম্মেলনেই ঘোষণা দেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এ সময় তিনি বলেন, ভারত সরকার কূটনৈতিক সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশটি একটি দাঙ্গাপ্রবণ রাষ্ট্র। তারা নিজেদের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না। কতিপয় রাজনৈতিক নেতা উস্কানিমূলক বক্তব্য ও ভারতীয় মিডিয়ার অপপ্রচার চালিয়ে দেশের সাম্প্রদায়িকতা বিনষ্টের চেষ্টা করছে। শেখ হাসিনা পতনের পর ভারত মেনে নিতে পারছে না উল্লেখ করে যুবদল সভাপতি বলেন, গণহত্যাকারী হাসিনা সহ অনেককে আশ্রয় দিয়ে ভারত এখন অপরাধীদের আশ্রয়স্থল। ভূখণ্ডের বিরুদ্ধে যে কোনো চক্রান্তেও ঐক্যবদ্ধ থাকার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে বলা হয়, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের গ্রেপ্তার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। দেশের ভূখণ্ডের বিরুদ্ধে চক্রান্তকারী সে যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে রাষ্ট্র কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। হাসিনা ও রেহানার ক্যাশিয়ার কারা ছিলেন
জানালেন আইন উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, আবার শেখ রেহানার ক্যাশিয়ার ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সোমবার ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন দুদক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ নজরুল এসব কথা বলেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী একজন পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয়েছেন, আবার এটি নির্লজ্জভাবে সাবেক প্রধানমন্ত্রী জনসমক্ষে বলেছেন। ড আসিফ নজরুল বলেন, দুদক বিগত সরকারের দাসে পরিণত হয়েছিল, এখন কেউ দুদকের প্রতি চাপ সৃষ্টি করছে না। অন্যায় না করলে রাজনৈতিক চাপ থাকলেও ভালো কাজ করা যায়। এবারের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণেরা রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দুদকের কার্যক্রম পরিচালনার জন্য এই সময়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনো কমিশন গঠন করা হলে এ নিয়ে নানা জটিলতা দেখা দেবে। বেশি বিলম্ব না করে নতুন কমিশন দেওয়ার জন্য সরকার কাজ করছে। বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক চলছে। বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক শুরু হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সোমবার ৯ ডিসেম্বর সকাল ১০টার দিকে ভারতের পররাষ্ট্র সচিবের গাড়িবহর পদ্মায় প্রবেশ করে। এর আগে সকালে বিক্রম মিস্ত্রি ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকা আসেন। এদিন বিকাল ৪:৩০টায় যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিক্রম মিস্ত্রি। গত বছরের নভেম্বরে দিল্লিতে সর্বশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়। প্রতিবছর ভারতের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন এফওসি হলেও এবার বৈঠকে গুরুত্ব পাবে দুই দেশের বিভিন্ন ইস্যু। কারণ হিসেবে বিশ্লেষকেরা বলছেন, আজকের এই বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন বেশ কিছু ইস্যু নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বড় ধরনের ফাটল ধরেছে। আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে। আর সম্মিলিত সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় দাসের গ্রেপ্তারের পর সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে ভারতের মিডিয়া। তাই দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনায় সাম্প্রতিক নানা ইস্যু উঠে আসার পাশাপাশি তা সমাধানের পথ নিয়ে আলোচনা হতে পারে বলে এরই মধ্যে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোর ঘটনা প্রবাহ দুই দেশের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি করেছে তাতে এই বৈঠকে কি আলোচনা হয় এবং এখান থেকে নতুন কোনো পরিস্থিতি মোড় নেয় কিনা তা নিয়ে আগ্রহ রয়েছে মানুষের। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো পর্যালোচনার পাশাপাশি রাজনৈতিক বোঝাপড়া, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরোধী অপপ্রচার, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য, ভিসা জট খোলা, সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানি বণ্টন, ভারত থেকে নিত্যপণ্য আমদানি এবং বাংলাদেশ ও ভারতের রপ্তানি নানা বাধা সরানোর বিষয়ে আলোচনা হতে পারে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, পররাষ্ট্র সচিবদের বৈঠকে বড় কিছু অর্জনের সুযোগ না থাকলেও বিদ্যমান পরিস্থিতিতে দুই দেশে বৈঠক বা আলোচনায় বসেছে, এটা হবে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। সোমবার রাতেই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের। দুই দেশের সম্পর্ক কোন পথে এগোবে তা নির্ধারণ করবে জনগণ নাকি ক্ষমতাসীনরা? দুই দেশের সম্পর্কের গতিপথ নির্ধারণে সাধারণ রাজনৈতিক নেতৃত্ব, সরকার প্রধান, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কূটনৈতিকেরা মুখ্য ভূমিকা পালন করে থাকেন। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার শুরু থেকেই কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সরকার চালিকা শক্তি হিসেবে ভূমিকা রাখে। বৈশ্বিক গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে জাতিসংঘের সদস্য দেশের প্রতিনিধিত্ব করে সেই দেশের সরকারের কর্তা ব্যক্তি জনগণ নয়। তবে সংকট যদি তৈরি হয়, যদি সরকারের এজেন্ডায় জনগণ ও বিরোধী দলের চাওয়া পাওয়া উপেক্ষিত হয়, এদিকে গোটা দক্ষিণ এশিয়ায় ভারত ও বাংলাদেশ, পাকিস্তান নাগরিকদের সম্পর্কে ব্যক্তি পর্যায়ে খুব ভালো, তবে বারবারই ক্ষমতাসীন সরকার ও দলগুলোর উস্কানি এবং রাজনৈতিক স্বার্থে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৈরিতায় রূপ নিয়েছে।
ভারত এবং বাংলাদেশের দীর্ঘ সৌন্দর্য সম্পর্কের ভিত গড়ে উঠেছিল মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপটে। সেই সময় তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশ আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের অনবদ্য ভূমিকা ছিল। চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের অধীনে বাণিজ্য যুদ্ধের হাকডাক থাকলেও বাইডেন প্রশাসনের সময় বেশ কিছু ইতিবাচক কর্মকাণ্ড সেই বৈরিতা নিরসনে সফল হয়। জনগণ বা বিরোধী দলের মতামত এবং সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে প্রতিফলিত হয়। ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বে বিশ্বব্যাপী জনগণের প্রতিবাদ এবং সমর্থনের ভূমিকা রয়েছে। ভিয়েতনাম যুদ্ধের সময় সেখানে মার্কিন সামরিক অভিযানের বিরুদ্ধে নিজ ভূখণ্ডে ব্যাপক বিক্ষোভ হয়। এদিকে দুই দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ চলক হিসেবে কাজ করে অর্থনৈতিক এবং বাণিজ্য স্বার্থ। ভারত ও চীনের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে সীমান্ত সমস্যা বড় বাধা হয়ে থাকলেও বাণিজ্য চুক্তি এবং আমদানি রপ্তানি উভয় দেশের অর্থনীতিকে যুক্ত রেখেছে। রাশিয়ার সঙ্গে ইউরোপের বেশিরভাগ দেশের সম্পর্ক বৈরিতাপূর্ণ হলেও পূর্ব ইউরোপীয় দেশগুলোর জ্বালানি নির্ভরতা এক্ষেত্রে একটি বড় ফ্যাক্টর। কূটনৈতিক পর্যায়ে সমঝোতা বা ঐতিহাসিক চুক্তি দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখে। বাংলাদেশ ভারতের ক্ষেত্রে 1974 সালে মুজিব ইন্দিরা চুক্তি, স্নায়ুযুদ্ধ চলাকালীন সময় কিউবার মিসাইল সংকটের সময় যুক্তরাষ্ট্র কিউবার সম্পর্ক প্রায় তলানিতে গিয়ে ঠেকে। 5 দশকের বেশি সময় পর 2024 সালে ওবামা প্রশাসন এর উদ্যোগে বিচ্ছিন্ন কূটনৈতিক সম্পর্ক ফের চালু হয়। সরকারের এজেন্ডা অনেক সময় জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য হয় না। ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন জোট থেকে বের হয়ে যেতে ভোট দিলেও ব্রিটিশ সরকারের পক্ষে তা বাস্তবায়ন প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ হয়ে পড়ে। শান্তিপূর্ণ রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের জনগণ সহ তখনকার সরকার সদিচ্ছা থাকলেও মিয়ানমারের সামরিক জান্তাদের অনিচ্ছা এবং বিরোধিতার কারণে দ্বিপাক্ষিক সমাধান এখনও অমীমাংসিত রয়ে গেছে। তবে আন্তর্জাতিক সম্পর্কের নতুন ধারায় বর্তমান বিশ্বে দুই দেশের ইতিবাচক সম্পর্ক হতে পারে এমনটা না ভাবার কোনো কারণ নেই।